হ্যালো এভরিওয়ান, আমি মিস্টার এরশাদ আলী। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, যেটা এই মুহূর্তে বিশেষ করে এই বর্ষার সিজনে সেটা খুবই প্রাসঙ্গিক, অর্থাৎ ইন্ডিয়ান মনসুন। সো আমরা প্রথমে আলোচনা শুরু করার আগে যেই পুরো বিষয়টার একটা জিস্ট বানিয়ে নিই কী কী আমরা আলোচনা করব এই ভিডিওতে। প্রথমে আলোচনা করব না হোয়াট ইজ মনসুন। মনসুন বলতে কী বোঝায় এবং এর উইন্ড ফরমেশন অর্থাৎ কীভাবে এর ফরমেশনটা হচ্ছে সেটা আমরা আলোচনা করব। অ্যান্ড হোয়াট আর দ্য জিওগ্রাফিক্যাল এক্সটেনশন অফ মনসুন, মানে মনসুন পৃথিবীতে কোথায় কোথায় দেখা যায়। হোয়াট আর দ্য ফ্যাক্টরস দ্যাট এফেক্টিভ মনসুনস, কী কী ফ্যাক্টর বা এর মেকানিজম, কী কী কারণগুলো রয়েছে ভারতবর্ষে মনসুন ক্লাইমেটের মানে প্রবাহিত হওয়ার জন্য। হোয়াট আর দ্য মেকানিজমস অর্থাৎ কী কী এর থিওরিগুলো রয়েছে। আমরা কম্পিটিটিভ এক্সামের সাপেক্ষে গোটা থিওরিটিকে আলোচনা করবো, অর্থাৎ অ্যাজ এ কম্পিটিটিভ সিনারিও আমরা আলোচনা করবো, এবং সাম মিসলেনিয়াস ফ্যাক্ট, যেমন কি ধরো একই ভারতবর্ষে পুরো সাউথ ইস্ট এশিয়াটা মনসুন ক্লাইমেটের রিজন থাকা সত্ত্বেও কেন কোথাও ড্রট হয়, কোথাও ফ্লাইট লাইক সিচুয়েশন হয়, এই ধরনের কিছু বা কোথায় বেশি বৃষ্টিপাত হয়, কোথায় কম বৃষ্টিপাত হয়, এই ধরনের কিছু মিসলেনিয়াস ফ্যাক্ট আমরা আলোচনা করবো। তাই এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে। সো প্লিজ পে অ্যাটেনশন অ্যান্ড কিপ ওয়াচ। প্রথমে যে বিষয়টির দিকে আমরা নজর রাখবো সেটা হচ্ছে মনসুন বলতে কী বোঝায়। মানে মনসুন ইজ এ ট্র্যাডিশনালি এ সিজনাল রিভার্সিং উইন্ড অ্যাকম্পানিড বাই করেসপন্ডিং চেঞ্জেস ইন প্রেসিপিটেশন। অর্থাৎ মনসুন বলতে বোঝাচ্ছে এই সিজনাল রিভার্সিং, সিজন অনুযায়ী এটা ভ্যারি করছে, কখনো অ্যাডভান্সিং মনসুন হিসেবে যাচ্ছে, আবার কখনো সেটা মনসুন রিট্রিট হিসেবে ফিরে আসছে আমরা জানি। এই জন্য এখানে বলা হয়েছে যে সিজনাল রিভার্সিং উইন্ড অ্যাকম্পানিড বাই করেসপন্ডিং চেঞ্জেস, এবং এই বায়ুপ্রবাহের পরিবর্তনের সঙ্গে সঙ্গে তার সঙ্গে যে প্রেসিপিটেশনটা ঘটাচ্ছে সেটাই সেটাই আমরা বলছি, সেটাকে আমরা মনসুন নামে অভিহিত করছি। সো ইটস এ সিজনাল রিভার্সন অফ উইন্ড অ্যাকম্পানিড বাই এ করেসপন্ডিং চেঞ্জেস অফ প্রেসিপিটেশন, অর্থাৎ বৃষ্টিপাতের বায়ুপ্রবাহের পরিবর্তনের সঙ্গে সঙ্গে যে বৃষ্টিপাতটা ঘটাচ্ছে আমরা জানি যে মনসুন অ্যারাইভ করে এবং একটা নির্দিষ্ট টাইম পর কিন্তু মনসুন রিট্রিটও করে। তার সঙ্গে এই যে সিজনাল রিভার্সন বায়ুপ্রবাহের সঙ্গে সঙ্গে যে বৃষ্টিপাতটা ঘটাচ্ছে পুরো সিস্টেমটাকে আমরা মনসুন নামে অভিহিত করছি। ওকে, আচ্ছা আর একটু যদি খানিকটা ডিটেলসে আরও যদি বলি যে মনসুন শব্দটা কোথা থেকে এসেছে না, মনসুন হ্যাজ বিন ডেরাইভ ফ্রম দ্য অ্যারাবিক ওয়ার্ড মসিন, অর্থাৎ আরবি শব্দ মসিন বা মালায়ালাম ওয়ার্ড মনসিন থেকে এসছে, যার অর্থ কিন্তু সিজন, অর্থাৎ মনসুন শব্দের অর্থ হচ্ছে সিজন। এর কিছু পিকুলিয়ার ক্যারেক্টারিস্টিক যদি আমরা ফলো করি তাহলে দেখবো যে মনসুনাল রেইনফল ইজ লার্জলি অরোগ্রাফিক স্মুথ, অর্থাৎ এটা কিন্তু শৈলক্ষেপ ধরনের এক ধরনের বৃষ্টিপাত, অ্যান্ড ডিটারমেন্ট বাই রিলিফ, অর্থাৎ ভূপ্রকৃতি দ্বারা কিন্তু মৌসুমি জলবায়ুটা নিয়ন্ত্রিত হচ্ছে। দ্য অ্যামাউন্ট অফ রেনফল ইজ ডিক্রিজ উইথ দ্য ইনক্রিজ অফ ডিস্টেন্স ফ্রম সি, অর্থাৎ সমুদ্রপৃষ্ঠ থেকে যতই আমরা দূরের দিকে আসা শুরু করবো ততই কিন্তু এর বৃষ্টিপাতের পরিমাণটা কিন্তু ধীরে ধীরে কম থাকবে, অর্থাৎ সমুদ্রের কোস্টাল রিজনগুলোতে যে পরিমাণ মনসুনাল রেনফল হবে উইথ দ্য ইনক্রিজ অফ ডিস্টেন্স, দূরত্ব বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু বলতে পারি যে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু ধীরে ধীরে কমে যাবে। আচ্ছা, এরপরে এই একই কথা আমি বললাম। তারপরে মনসুন ইজ নট স্টিডি উইন্ড, খুব একটা স্টিডি উইন্ড এটা নয়। দে আর ইরেগুলার ইন নেচার, এবং এটা রেগুলারও নয়, কোনো সময় খুব তাড়াতাড়ি আসে এবং কোনো সময় অতি দ্রুত আসে, যার জন্য কখনো ড্রট হয়, কখনো আবার ফ্লাড লাইক সিচুয়েশন হয়। সেই ধরনের কিছু পিকুলিয়ার কিন্তু কন্ডিশন রয়েছে। আবার কোথাও অতিবৃষ্টি হয়, আবার কোথাও বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম হয়। আমরা জানি যে অতিবৃষ্টির জন্য চেরাপুঞ্জি মৌসুমে প্রচুর বৃষ্টিপাত হয়, প্রায় 1100 থেকে 1200, 1102 অ্যাভারেজে বৃষ্টিপাত হয়, 1102 সেন্টিমিটার। আবার কোথাও কিন্তু বৃষ্টিপাত একেবারেই হয় না, 10 সেন্টিমিটার সারা বছর হয়তো স্ক্যান্টি রেনফল যেরকম রাজস্থানে রয়েছে। সো জেনারেলি একটা ইরেগুলার একটা কিন্তু ক্যারেক্টারিস্টিক তার মধ্যে রয়েছে। আর নর্মালি জুন থেকে সেপ্টেম্বরের মধ্যেই এটা আমরা জানি যে ফার্স্ট ফার্স্ট জুন এটা অ্যারাইভ করে ইন্ডিয়াতে, আর 15 জুলাই পর্যন্ত তার অ্যারাইভিংয়ের লাস্ট ডেট, এবং একটা নির্দিষ্ট টাইম অর্থাৎ ব্রেক অফ মনসুনের পর কিন্তু এটা রিট্রিট করা শুরু করে, অর্থাৎ একটা এটা জুন টু সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু এর মেন সিজন রয়েছে, এবং এটা মেনলি রিলিফ বা অরোগ্রাফিক এর মুডস। তো এটা একটা বেসিক ইন্ট্রোডাকশন মনসুন সম্পর্কে জানার দরকার, আমরা জানলাম। এরপরে একটু গভীরে যাব। এবার আমরা যদি এর জিওগ্রাফিক্যাল এক্সটেনশন দেখি, অর্থাৎ জিওগ্রাফিক্যাল এক্সটেনশন অফ মনসুনাল ক্লাইমেটিক রিজিয়ন যদি দেখি, এটা কিন্তু ইটস হার্ডলি লাইজ অন মানে 20 ডিগ্রি ট্রপিক্যাল এরিয়া থেকে 20 ডিগ্রি নর্থ টু 20 ডিগ্রি সাউথের মধ্যে কিন্তু এটা বিরাজ করে। আমরা দেখতে এখানে নর্থ আমেরিকা সাউথ আমেরিকার এই পোর্শনটুকু এখানে আমরা, যদিও আমরা জানি যে আমাদের এই সাউথ ইস্ট এশিয়াটাই মনসুনাল, আমরা ধরি যে সাউথ ইস্ট এশিয়াটাই মূলত মনসুন ক্লাইমেটে দেখা যায়, কিন্তু সেটা নয়। এটা ট্রপিক্যাল থেকে মানে ইকুয়েটার থেকে উভয় দিকে 20 ডিগ্রি নর্থ এবং 20 ডিগ্রি সাউথ বরাবর দেখা যায়, যদিও এই পোর্শনটাকে এখানে খুবই এর যে লেংথ রয়েছে সেটা খুবই ন্যারো রয়েছে, অর্থাৎ খুব ন্যারো বেল্টে রয়েছে, এবং এটা মেনলি আফ্রিকান মিডল পার্ট থেকে শুরু করে সাউথ ইস্ট এশিয়াতে এর যে রেঞ্জটা, এই রেঞ্জটা সব থেকে বেশি 20 ডিগ্রি নর্থ টু 20 ডিগ্রি সাউথ পর্যন্ত এর কিন্তু এক্সটেনশনটা রয়েছে। এই জন্য
সাউথ ইস্ট এশিয়াটাকে মূলত মনসুনাল মানে ক্লাইমেটিক রিজনের মধ্যে ধরা হয়। অর্থাৎ এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড দেখা যায় 20 ডিগ্রি নর্থ থেকে 20 ডিগ্রি সাউথের মধ্যে, কিন্তু মেনলি এটা বেসিক্যালি সাউথ ইস্ট এশিয়া এবং আফ্রিকার সাম পার্টে এর কিন্তু এক্সটেনশনটা সব থেকে বেশি। তো এটা গেল এক্সটেনশনাল মানে জিওগ্রাফিক্যাল এক্সটেনশন অফ মনসুন। এবারে আমরা একটু আলোচনা করব যে প্রসেস অফ উইন্ড ফরমেশন, অর্থাৎ মানে কিভাবে উইন্ড ফরমেশনটা হচ্ছে সেটা দুটো পোর্শন আমরা ভাগ করেছি, একটা সামার্স টাইমে আর একটা উইন্টার্স টাইমে। সামার্স টাইমে কীভাবে সি ব্রিজটা আসে এবং উইন্টার্স টাইমে কীভাবে করে ল্যান্ড ব্রিজটা হয় সেটা আমরা দেখব। আলোচনার সুবিধার জন্য আমি আগে একটু ছবিটা প্লট করে নিই ততক্ষণ পর্যন্ত। আলোচনার সুবিধার জন্য আমি এখানে একটা ছবি প্লট করে নিয়েছি, ধরে নিলাম এটা ল্যান্ড আর এটা হচ্ছে সি। তো এই এখন এখানে এই যে সূর্যের দাপটে কি হবে না, এই কম্পারেটিভলি ল্যান্ডটা আমরা জানি যে খুব তাড়াতাড়ি অতি দ্রুত হিট হয় এবং অতি দ্রুত কিন্তু এটা ঠান্ডা হয় অ্যাজ কম্পেয়ার টু সি। তাহলে এই ল্যান্ডে আমাদের সূর্যের রশ্মির জন্য তাড়াতাড়ি আমাদের এখানে হিট আপ হবে এবং এইখানে একটা দ্যার ইজ এ লো প্রেশার ফর্ম করবে। আর যেহেতু কম্পারেটিভলি সিটা খুব অতি অতি ধীরে ধীরে হিট হবে এবং অতি ধীরে ধীরে ঠান্ডা হবে, সেই জন্য এইখানে একটা হাই প্রেশার ফর্ম করবে। তো সমুদ্রে আমার হাই প্রেশার থাকলো আর ল্যান্ডে থাকলো লো প্রেশার। এবার একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে যে বাতাস কিন্তু সবসময় হাই প্রেশার থেকে লো প্রেশারের দিকে যাবে। তাহলে এইখানে আমার লো প্রেশার রয়েছে, হাই প্রেশার এখানে সমুদ্রে রয়েছে। তাহলে এই হাই প্রেশার থেকে আমার এখন বাতাস যাওয়া শুরু করবে না ব্লো করা শুরু করবে না টুয়ার্ডস লো প্রেশার। এবার যেতে যেতে এইখান থেকে সে কী করবে না ময়েশ্চার পিক করবে, মানে জলীয় বাষ্প এখান থেকে সমুদ্র থেকে উঠিয়ে নেবে আর এই লো প্রেশার দিকে ছুটবে। এবং এই লো প্রেশারে গিয়ে এখন এখানে যে রিলিফ রয়েছে সেই রিলিফে বাধাপ্রাপ্ত হবে এবং কম্পারেটিভলি উপরে উঠবে। উপরে উঠে সে না এইখানে ক্লাউড ফর্ম করবে, এইখানে আমার ক্লাউড হবে এবং এই ক্লাউড থেকে দ্যার ইজ এ টরেন্সিয়াল রেইনফল কিন্তু একটা হবে এইখানে। তাহলে এইটা একটা অরোগ্রাফিক রেইনফল হলো। তাহলে এই যে সমুদ্র থেকে হাই প্রেশার থেকে টুয়ার্ডস লো প্রেশারের দিকে যে আমার বৃষ্টিটা যে বায়ুটা আসলো সেটাকে আমরা এইখানে নাম দিয়েছি দ্যাট ইজ সি ব্রিজ। তাহলে এটা গেল প্রসেস অফ উইন্ড ফরমেশন ডিউরিং সামার্স টাইমে এরকমই হয়, আমরা জানি যে ল্যান্ড তাড়াতাড়ি ওভারলোপ করে। আচ্ছা, আর আর উইন্টার্স টাইমে ঠিক একেবারে অপোজিট ক্যারেক্টার হবে। এই আমার মানে কি বলবো মানে ল্যান্ড কম্পারেটিভলি কম সূর্যের আলো পাবে এবং তোমার ওশিয়ান খুবই হট হয়ে যাবে। তাহলে আমার ল্যান্ড যেহেতু কম্পারেটিভলি কম সূর্যের আলো পাচ্ছে, তাই এখানে একটা হাই প্রেশার ক্রিয়েট হবে এবং সূর্য মানে ওশিয়ান এই লেকগুলোতে বা ওশিয়ানগুলোতে এই মুহূর্তে লো প্রেশার ফর্ম করবে। তাহলে আমরা যদি দেখি তাহলে এই হাই প্রেশার থেকে লো প্রেশারের দিকে আমার বায়ু প্রবাহিত হবে এবং এই যাওয়ার সময় এখান থেকে সে ময়েশ্চার মানে ওয়াটার ভেপার বা ময়েশ্চার কন্টেন্ট করবে এবং এইবারে কিন্তু এই টাইমে সমুদ্রেই আমার এখানে কিন্তু ক্লাউড ফর্ম করবে এবং এখানে টরেন্সিয়াল রেইনফল হবে। তাহলে এবার দেখলাম কি যে ফ্রম ল্যান্ড টু সির দিকে বায়ু যাচ্ছে, তাহলে এটাকে আমি বলবো ল্যান্ড ব্রিজ। তাহলে এর আগেরটা দেখলাম যে সামার টাইমে দেখলাম সি ব্রিজ আর উইন্টার টাইমে দেখলাম ল্যান্ড ব্রিজ। এই দুটো এই প্রসেস অফ উইন্ড এই দুভাবেই কিন্তু সারা পৃথিবীতে মোরলেস কিন্তু যদি দু একটা এক্সেপশনাল কেস আমরা বাদ দিই, সারা পৃথিবীতে কিন্তু এই দুটো কেসেই কিন্তু সারা পৃথিবীতে বৃষ্টিপাতটা হচ্ছে এবং মৌসুমি বৃষ্টিপাতও কিন্তু এর ব্যতিক্রমী নেই। এভাবেই কিন্তু মৌসুমি বায়ুটা ভারতবর্ষে অ্যারাইভ করে এবং একটা নির্দিষ্ট পিরিয়ড যখন অ্যারাইভ করে সেটা সেটা সি ব্রিজ হিসেবে অ্যারাইভ করে অ্যারাইভিং টাইম করে, আর যেটা রিট্রিট করে সেটা ল্যান্ড ব্রিজ হিসেবে রিট্রিট করে। এই দুটো কিন্তু ক্লাসিক্যাল থিওরি বা ওল্ড থিওরিভাবে পরিচিত মৌসুমি বায়ু ইয়েতে মেকানিজমে। তো এটা একটা বেসিক জিনিস প্রসেস অফ উইন্ড ফরমেশন জানার দরকার ছিল, জানলাম। এরপরে আরেকটু ভিতরে যাব। এবার যে জিনিসটা আমরা খেয়াল করব এবং যেখান থেকে মাঝে মধ্যে পরীক্ষায় প্রশ্ন আসে যে ভারতবর্ষের মৌসুমি জলবায়ু কবে ঢোকে এবং কবে বেরোয়, অর্থাৎ অনসেট এবং রিট্রিট বা উইথড্রলটা প্রায় বিভিন্ন কম্পিটিটিভ বলি না কেন বা যে কোনো পরীক্ষায় এখান থেকে মাঝে মধ্যেই প্রশ্ন আসে। তো বেসিক উত্তর এবং সবসময় ক্লিয়ারভাবে মনে রাখতে হবে যে একটা একটা 45 দিনের একটা কোর্সের মতো, একটা 1.5 মান্থের একটা কোর্সের মতো। 1 জুন কিন্তু 1 জুন এই তোমার কেরালার উপকূলের মধ্য দিয়ে 1 জুন ভারতবর্ষে মৌসুমি বায়ু ঢোকে, সেটা সেই ডেটটা কবে 1 জুন। তারপরে কম্পারেটিভলি 10 জুন, 1 জুলাই এবং লাস্ট একদম সবার লাস্টে 15 জুলাই হয়ে রাজস্থানের পাটে ঢুকে। অর্থাৎ তাহলে যদি দেখি আমরা ফ্রম 1 জুন টু 15 জুলাই কতদিন হচ্ছে না 45 দিনের একটা ডিউরেশন, অর্থাৎ 45 দিন ধরে ভারতবর্ষের মৌসুমি বায়ু অনসেট মানে ঢোকে এবং ঠিক 45 দিন ভাবেই কিন্তু বেরোবে। আমরা আগে অনসেটটাই ভালো মতো দেখবো না। 1 জুন এই কেরালা হয়ে চেন্নাই হয়ে কিন্তু এই যে আমাদের নর্থ ইস্ট পার্টে ঢোকে। তারপরে এটা হচ্ছে 5ই জুন হায়দ্রাবাদ দিয়ে এদিকে বাংলাদেশের পার্ট হয়ে আসাম ভ্যালি দিয়ে ঢোকে। তারপরে 10 জুনে মহারাষ্ট্র হয়ে মধ্যপ্রদেশ দিয়ে উড়িষ্যা হয়ে কলকাতা ওয়েস্ট বেঙ্গলের পার্ট দিয়ে আমাদের নেপালের পোর্শনটুকু ঢোকে।
তারপরে এইখানে ফার্স্ট জুলাইতে আমাদের গুজরাট চলে যায়, এবং এবং সবার লাস্টে যেখানে মৌসুমি বায়ু ঢুকবে সেটা হচ্ছে 15 জুলাই। অর্থাৎ ভারতবর্ষে মৌসুমি বায়ু ঢোকার সব থেকে লাস্ট ডেট হচ্ছে 15 জুলাই, আর ফার্স্ট ডেট হচ্ছে অনসেটে সেটা হচ্ছে 1 জুন। এটা কিন্তু মনে রাখতে হবে। এই গেল অনসেট অফ সাউথ ইস্ট মনসুন। এবার রিট্রিটটা যদি আমরা দেখি তাহলে ওই একই দেখবো। এবার আমরা এর আগের বার দেখছি যেখানে সবার লাস্টে রাজস্থানের যে পোর্শনটাতে 15 জুলাই সবার লাস্টে মৌসুমি বায়ু ঢুকেছিল, সেই জায়গার থেকে কিন্তু গ্রাজুয়ালি আস্তে আস্তে মৌসুমি বায়ু কিন্তু রিট্রিট করা শুরু করবে। তাহলে এখান থেকে প্রথম রিট্রিট করা শুরু ঢুকেছিল এইখান থেকে প্রথম, কিন্তু বেরোবে এখান থেকে প্রথম, কারণ এখানে লাস্টে পৌঁছেছিল। তাহলে প্রথমে 1 সেপ্টেম্বর হচ্ছে তার উইথড্রল অফ সাউথ ইস্ট মনসুনের প্রথম ডেট, 1 সেপ্টেম্বর, এবং আস্তে আস্তে 15 সেপ্টেম্বরে রাজস্থান পার্ট থেকে এদিকে আস্তে আস্তে দিল্লির দিকে সরা শুরু হবে। 1 অক্টোবরে চলে আসবে আমার মুম্বাই চলে আসবে। তারপরে 15 অক্টোবরে মোটামুটি, তাহলে 1 সেপ্টেম্বর টু 15 অক্টোবর হচ্ছে মোটামুটি যে 45 দিনের ডিউরেশনে কিন্তু মোটামুটি উইথড্র করবে। কিন্তু ইন সাম কেস দেখা যায় যে 1 নভেম্বর টু একবারে 15 ডিসেম্বর, 15 ডিসেম্বর পর্যন্ত কিন্তু আমাদের মৌসুমি বায়ু কিন্তু উইথড্র হয়, যেটা সাউথ ইস্ট মনসুন আমরা যেটা বলছি আর কি। এবং এই যাওয়ার সময় এই জায়গাটাতে আমাদের তামিলনাড়ুর এই পোর্শনটাতে বৃষ্টিপাত অনসেটের সময় হয়, এবং উইথড্রোর সময় এই জায়গাটা থেকে এই পোর্শনটা থেকে ময়েশ্চার পিক আপ করে কিন্তু এই জায়গাটা আবার টরেন্সিয়াল রেনফল হয়। এই জন্য আমরা খবরের কাগজে মাঝে মধ্যে নিউজে দেখি যে চেন্নাইতে শীতকালেও ফ্লাড হয়। তো সেটা অন্য ব্যাপার, সেটা আমরা অন্য আঙ্গিকে আলোচনা করবো। তাহলে নর্মালি এখানে যেটা বলছি সেটা হচ্ছে উইথড্রল অফ সাউথ ইস্ট মনসুন হচ্ছে কি 1 সেপ্টেম্বর থেকে শুরু হয় এবং অনওয়ার্ড কবে না 15 ডিসেম্বর পর্যন্ত কিন্তু হয়। তাহলে আমরা অনসেট আলোচনা করলাম এবং উইথড্র দুটোই কিন্তু আলোচনা করলাম। এবার যেটা আলোচনা করবো সেটা হচ্ছে যে ফ্যাক্টরস আর রিজনস, মানে কী কী ফ্যাক্টরগুলো মৌসুমি বায়ুকে প্রভাবিত করে বা কী কী রিজনগুলোর জন্য, মানে এর মেকানিজমগুলো কি, হোয়াট আর দ্য মেকানিজম যেগুলো মৌসুমি বায়ুকে ইনফ্লুয়েন্স করে। সেই মেকানিজমগুলো এমনি ট্র্যাডিশনাল ওয়েতে আমরা বইতে অনেকভাবে আলোচনা করা থাকে, যে ক্লাসিক্যাল থিওরি বা জেড স্ট্রিম থিওরি বা তোমার বলতে পারি যে ইয়ারমাস থিওরি, সেগুলোকে আমি অত ওভাবে পাই টু পাই ধরে ধরে আলোচনা না করে একটা জেনারেল ওয়েতে আমি পয়েন্ট ধরে ধরে আলোচনা করেছি। আশা করি এভাবেই বুঝতে বেশি সুবিধা হবে। সো ফার্স্ট যে পয়েন্ট আলোচনা করবো সেটা হচ্ছে লো প্রেশার। না, লো প্রেশারে কী হয় না, ডিউরিং দ্য সামার সিজন আমাদের পুরো ইন্টায়ার কিন্তু ইন্ডিয়া পোর্শনটা, সেন্ট্রাল ইন্ডিয়াতে কিন্তু একটা প্রচুর, যেহেতু আমাদের এখানে আইটিসিজেড এই মুহূর্তে শিফট হয়, আমরা জানি যে আইটিসিজেড শিফট হয় একসময় ট্রপিক অফ ক্যান্সারের উপর দিয়ে, মানে এই মুহূর্তে আইটিসিজেডটা আমার ট্রপিক অফ ক্যান্সার, মানে এর উপর দিয়ে আইটিসিজেড হয়ে গেছে। তো আইটিসিজেড শিফট হওয়ার জন্য কিন্তু এই মুহূর্তে প্রচুর যে নর্থ ইস্ট ট্রেড এবং সাউথ ইস্ট ট্রেড এই মুহূর্তে এই জায়গাটা মার্চ করবে, অর্থাৎ এই জায়গাটা আইটিসিজেড হবে। তো এখানে এই জন্য আইটিসিজেড হওয়ার জন্য এখন আমার সেন্ট্রাল ইন্ডিয়াতে এই মুহূর্তে লো প্রেশার ফর্ম হবে। এবার এই লো প্রেশার ফর্ম হওয়ার জন্য কি হবে না, বায়ু প্রচুর জোরে জোরে এখন যে সাউথ ইস্ট যে ট্রেন্ড উইন্ডটা রয়েছে সেটা এখন এই দিক থেকে ব্লো করবে। তাহলে একটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ফ্যাক্টর কি, ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে আমার লো প্রেশার ওভার দ্য সেন্ট্রাল ইন্ডিয়া লো প্রেশারের জন্য কিন্তু আমার মৌসুমি বায়ুটা ব্লো করছে। এটা একটা ফ্যাক্টর গেল। নেক্সট ফ্যাক্টর যেটা হবে সেটা হচ্ছে শিফট অফ আইটিসিজেড। নর্মালি আইটিসিজেড হচ্ছে কি, ইকুয়েটারের উপর আইটিসিজেড থাকার কথা, কিন্তু কি হয় ওভার দ্য পিরিয়ড অফ টাইম কখনো কখনো আমরা জানি আইটিসিজেড ট্রপিক অফ ক্যান্সারের উপর আসে, কখনো কখনো সেটা ট্রপিক অফ ক্যাপ্রিকনের উপর দিয়ে চলে যায়। তো এই ডিউরিং দ্য সামার সিজন আইটিসিজেডটা ট্রপিক অফ ক্যান্সারের উপর আসে, আবার উইন্টার সিজনে ট্রপিক অফ ক্যাপ্রিকনের দিকে চলে যায়। তো আইটিসিজেড শিফট হওয়ার কারণে কি হচ্ছে না, যে দুটো নর্থ ইস্টে উত্তর পূর্ব আয়নবায়ু এবং দক্ষিণ পূর্ব আয়নবায়ু যে মার্জিং যে জায়গাটা সেটা এই মুহূর্তে ইন্ডিয়ার উপর হচ্ছে। এবার যেহেতু এইখানে বায়ু গিয়ে মার্চ করবে তাই এই জায়গাটাতে প্রচুর জোরে জোরে বাতাস কিন্তু যাবে। তাহলে এটা গেল শিফটেশন অফ আইটিসিজেড বা ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স জোন। নাম্বার 3 হচ্ছে রোল অফ হিমালয়। হিমালয়ের কিন্তু ভারতবর্ষের মৌসুমী জলবায়ুতে একটা বিরাট বড় ভূমিকা রয়েছে। আমরা জানি যে হিমালয় এরকম জায়গাতে হিমালয় রয়েছে। তো হিমালয়ে থাকার কারণে যে বায়ুটা এখানে প্রবাহিত হচ্ছে সেটা হিমালয় একটা এখানে ব্যারিয়ার হিসেবে কাজ করছে, মানে যেতে পারছে না। আবার অপর দিক থেকে সাইবেরিয়া ঠান্ডা বায়ুকে দিক থেকে প্রতিহত মানে আসতে দিচ্ছে না। সো সাইবেরিয়া পোর্শনটা যদি আমি বাদও দিই, এই যে আমার যে জোরে জোরে বায়ুটা যাচ্ছে, তাই হিমালয় এখানে থাকার কারণে এখানে বায়ুটা গিয়ে ব্যারিয়ার হচ্ছে। এবং আমরা জানি অরোগ্রাফিক রেইনফল এখানে হচ্ছে, এবং এখানে গিয়ে বাধাপ্রাপ্ত হয়ে উপরে উঠে ক্লাউড ফর্মেশন হচ্ছে এবং টরেন্সিয়াল অল ওভার দ্য ইন্ডিয়া রেইনফল ঘটাচ্ছে। কারণ কি না, হিমালয় এখানে একটা অরোগ্রাফিক রেইনফলের কিন্তু মেন বা মুখ্য রিলিফ হিসেবে কিন্তু কাজ করছে। সেটা কিন্তু হিমালয়ের জন্যই কিন্তু এটা পসিবল হচ্ছে। আচ্ছা, এই গেল হিমালয়। নাম্বার 4 হচ্ছে টিবেটিয়ান প্লেটু। আচ্ছা, টিবেটিয়ান প্লেটু এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। টিবেটিয়ান প্লেটু এরকম জায়গাগুলোতে রয়েছে। টিবেটিয়ান প্লেটু হচ্ছে একটা এমন প্লেটু, এটা একটা গরম তাওয়ার মতো কাজ করতেছে। ধরা যাক এটা যদি আমার প্লেন রিজন হয় এবং এটা যদি হিমালয়ান রিজন হয়, তাহলে টিবেটিয়ান প্লেটু হবে এরকম জায়গায়। এটা কি হচ্ছে একটা হট একটা
ফ্রাইয়ের মতো কাজ, এটা গড়াই প্যানের মতো কাজ করতেছে, যেইখানে কি হচ্ছে এই তিবেতিয়ান প্লেটুটা কিন্তু আশেপাশের জায়গাগুলো থেকে 2 ডিগ্রি থেকে 3 ডিগ্রি বেশি ওয়ার্মার হয়, এবং এই ওয়ার্মার হওয়ার কারণে কি হচ্ছে না তিবেতিয়ান প্লেটুতে একটা লো প্রেশার ফর্ম করছে। এই লো প্রেশার তিবেতিয়ান প্লেটুতে ফর্ম করার জন্য কিন্তু এই যে আশেপাশের হাই প্রেশার থেকে জোরে মানে প্রচুর জোরে জোরে এই জায়গাগুলোতে বায়ু প্রবাহ শুরু হচ্ছে, যেটাকে আমরা নাম দিয়েছি সাউথ ওয়েস্ট মনসুন। তো এখানে টিবেটিয়ান প্লেটুর কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে না ইন্ডিয়ান মনসুনের ক্ষেত্রে। এটাও গেল। নাম্বার 4 হচ্ছে সোমালিয়ান কারেন্ট বা জেট স্ট্রিম বা সোমালিয়ান কারেন্ট হচ্ছে কি এইখানে এই পোর্শনটুকু রয়েছে সোমালিয়া। এই সোমালিয়া থেকে কি হচ্ছে না একটা সোমালিয়া কারেন্ট কিন্তু ওশেন কারেন্ট কিন্তু একটা ইন্ডিয়ার দিকে যাচ্ছে। তো এই সোমালিয়া ওশেন কারেন্টটা ইনফ্লুয়েন্স করছে একটা জেট স্ট্রিমকে, যেটা ইস্টার্লি জেট স্ট্রিম। এখানে ইস্টার্লি জেট স্ট্রিম আছে ইজে, যেটা কিন্তু সোমালিয়ান কারেন্ট দ্বারা ইনফ্লুয়েন্স, এবং এই ইস্টার্লি জেট স্ট্রিম কি হচ্ছে না সাউথ ওয়েস্ট মনসুনকে কিন্তু বুস্ট করতেছে। এখানকার যে মৌসুম সাউথ ওয়েস্ট দক্ষিণ পূর্বের যে আয়ন বায়ুটা সেটাকে কিন্তু আরও জোরে ঠেলে দেওয়ার জন্য কিন্তু ইস্টার্লি জেট স্ট্রিম কিন্তু যথেষ্ট দায়ী। এই গেল আমার সোমালিয়ান কারেন্ট। আরেকটা যেটা কারণ সেটা হচ্ছে এই সারা বছর কিন্তু মোটামুটি এই মাডাগাস্কার আইল্যান্ডের উপরে কিন্তু একটা হাই প্রেশার থাকে, এবং এই হাই প্রেশার যেহেতু মাডাগাস্কার যে থাকে সামার টাইমে, এবং আমাদের সেন্ট্রাল ইন্ডিয়া লো প্রেশার থাকে, সেটা সেন্ট্রাল ইন্ডিয়া আইটি সিজের জন্য হতে পারে বা টিবেটান প্লেটের জন্য হতে পারে। তো এই মাডাগাস্কার আইল্যান্ডটা কিন্তু হাই প্রেশার হয় কিন্তু সারা মানে সামার টাইমটাতে কিন্তু আমাদের বায়ুকে কিন্তু বুস্ট করতেছে। এটা একটা ইম্পর্টেন্ট কারণ। আরেকটা হচ্ছে জেট স্ট্রিম। না, জেট স্ট্রিম বলতে কি বোঝায়? জেট স্ট্রিম বলতে আচ্ছা, জেট স্ট্রিম নিয়ে আমরা পরে না দিন একটা অন্য ভিডিওতে আলোচনা করবো। আজকে শুধু যে ভারতবর্ষের মৌসুমী জলবায়ুতে জেট স্ট্রিমের ভূমিকা কতটা সেটাই শুধু আলোচনা করবো। জেট স্ট্রিম নিয়ে একটা বিস্তারিত টপিক আলোচনা করা যেতে পারে। জেট স্ট্রিম হচ্ছে একটা ন্যারো বেল্ট, যেটা ন্যারো একটা ইনফ্লুয়েন্স বেল্ট, যেটা সাধারণত ওয়েস্ট টু ইস্টের দিকে প্রবাহিত হয়। তো এইরকমভাবে কিন্তু ওয়েস্টার্লি জেট কিন্তু এইরকম জায়গা দিয়ে প্রবাহিত হয়। তো এইখানে যখন আইটিসি জেট থাকে ডিউরিং দ্য সামার টাইম, তো সেটা কিন্তু ওয়েস্টার্লি জেট স্ট্রিমের জন্য আরও বেশি পুষ্ট হয়, এবং এখানে টিবেটিয়ান প্লেটুতে যেখানে বাতাস কম্পারেটিভলি ওয়ার্মার হয়ে উপরের দিকে রাইজ আপ করে, সেখানে কিন্তু এই ওয়েস্টার্লি জেট স্ট্রিমটা এখান থেকে কোরের ফোরের দ্বারা ইনফ্লুয়েসড হয়ে টুয়ার্ডস দ্য রাইট ইনফ্লুয়েন্স হবে, এবং এই দিকে আসবে ঘড়ির কাঁটার বিপরীতে। এবং এখানে আমরা জানি যে মাডাগাস্কার আইল্যান্ডটা হাই প্রেশার আছে, তাই এইখানে যখন ওয়েস্টার্লি জেটটা আসবে, এই মাডাগাস্কার হাই প্রেশারটা এই ওয়েস্টার্লি জেটটা একসঙ্গে মার্চ করে গেল, এবং পুরো স্ট্রেংথেন হয়ে কিন্তু সাউথ ওয়েস্ট মনসুন হিসেবে আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের উপর প্রবাহিত হওয়া শুরু করলো। তো এই গেল আমার জেট স্ট্রিমের ভূমিকা আমার কি বলবো ইন্ডিয়ান মনসুনের উপর। তাহলে এগুলো হচ্ছে সব নর্মাল ফ্যাক্টর, যেগুলো মৌসুমী জলবায়ুতে যে ফ্যাক্ট হিসেবে কাজ করে। এগুলো নর্মাল রিজন। এবারে অনেক বইতে যেগুলো থাকে, বইতে সাধারণত এভাবে বইতে মেকানিজমগুলোকে পার্ট পার্ট অনুযায়ী ভাগ করা থাকে, অর্থাৎ কোথাও থিওরি অনুযায়ী ভাগ করা থাকে, কোথাও ইয়ারমাস থিওরি। যেমন আমরা ট্র্যাডিশনাল যে বইগুলোর থেকে পড়াশোনা করে এসেছি তাতে এরকম করে লেখা থাকে যে মনসুনাল মেকানিজমগুলো ক্লাসিক্যাল থিওরি বলে থাকে, তারপরে মডার্ন থিওরি হিসেবে থাকে, এয়ারমাস থিওরি হিসেবে থাকে, জেট স্ট্রিম থিওরি হিসেবে থাকে। তো এই থিওরিগুলোকে আমি কিন্তু এখানে মার্চ করে দিয়েছি সবগুলোকে, তাও আমি বেসিক্যালি জানার জন্য মানে মানে আরও স্পেসিফিকলি বলার জন্য আমি বলছি যে ক্লাসিক্যাল থিওরি মেকানিজমের মধ্যে যেটা পড়ে সেটা আমি যেটা উইন্ড ফর্মেশন দেখিয়েছি, যে ডিউরিং সামার টাইমে যেটা হচ্ছে যে সি থেকে ল্যান্ডের দিকে যেটা আমরা দেখলাম যে সি ব্রিজ হচ্ছে, সেটা হচ্ছে সামার টাইমে। আবার উইন্টার টাইমে হচ্ছে ল্যান্ড থেকে সির দিকে যে ব্রিজটা যাচ্ছে সেটা ল্যান্ড ব্রিজ যেটা বললাম, এটা হচ্ছে ক্লাসিক্যাল থিওরি। এটা মানে থিওরিগুলো আমি একে করে বলছি, এটা হচ্ছে ক্লাসিক্যাল থিওরি। আর মডার্ন থিওরিতে যেটা বলা হচ্ছে সেটা এই ক্লাসিক্যাল থিওরির একটু মডার্ন রূপ, যে এই সাইকেল অনুযায়ী দুটোই প্রবাহিত করছে রেনফলের কথা। নেক্সট যেটা বইতে আরেক রকমের দেওয়া থাকে সেটা হচ্ছে এয়ারমাস থিওরি। এয়ারমাস থিওরিতে আমি শিফট অফ আইটিসি যেটা আলোচনা করেছি। এয়ারমাস থিওরি বলতে বোঝাচ্ছে যে এইখানে যখন আইটিসি যেটা আমাদের শিফট হয় তখন নর্থ ইস্ট ট্রেড রুট এবং সাউথ ইস্ট ট্রেড রুট এই জায়গাটা এসে আমাদের মিলিত হয়, এবং এই যে নর্থ ইস্ট ট্রেড এবং সাউথ ইস্ট ট্রেড রুট এখানে মার্চ করে, যার জন্য এখানে মনসুন ফ্রন্ট বা মৌসুমী সীমান্ত তৈরি হয়, এবং এই মৌসুমী সীমান্ত বরাবর যেটাকে আমরা মনসুন ট্রাফও বলে থাকি, এবং এই মনসুন ট্রাফ বরাবর প্রচুর টোরেন্সিয়াল রেইনফল হয়। এটাই হচ্ছে ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স থিওরি বা এয়ারমাস থিওরি রিগার্ডিং মনসুনাল মেকানিজম। এরপরে যেটা আরেকটা যেটা থিওরি হয় বইতে নর্মালি থাকে সেটা হচ্ছে জেট স্ট্রিম থিওরি। জেট স্ট্রিম থিওরি একই কথা যেটা আমি বলেছি, যে নর্মালি ওয়েস্টার্লি জেট স্ট্রিম এই দিক থেকে প্রবাহিত হয়, এবং প্রবাহিত হওয়ার সময় এই জেট স্ট্রিম থিওরিতে যে প্রধান যিনি প্রবক্তা ছিলেন সেটা হচ্ছে যিনার নাম স্মরণ না করলেই নয়, তিনি হচ্ছেন এমটি ইন। সেই এমটি ইনই প্রথম
প্রথম এই জেট স্ট্রিমের ধারণাটা আলোচনা করেন একজনের দ্বারা রিকগনাইজড হয়ে, তিনি হচ্ছেন পেইরে পেডালে বোর্ডে। পেইরে পেডালে বোর্ডে, যার বই, একটা বিখ্যাত বই আছে, নাম হচ্ছে দি মনসুন 1963, যেটা পাবলিশড হয়। এই পেইরে পেডালে বোর্ডে তিনি প্রথম এই মৌসুমী বায়ুতে জেট স্ট্রিমের কথা আলোচনা করেন, এবং পরবর্তীকালে পি কোটেশ্বরম 1952 সালে এই টিবেটিয়ান প্লেটুর কথাই তিনি এখানে আলোচনা করেন, যে টিবেটিয়ান প্লেটু এখানে একটা হট ফ্রাইয়ের মতো, এখানে কড়াইয়ের মতো অপেক্ষাকৃত পার্শ্ববর্তী অঞ্চলগুলো থেকে 2 থেকে 3 ডিগ্রি গরম হয়ে অবস্থান করে, এবং যার জন্য এখানে একটা লো প্রেশার ফর্ম করে, এবং এই জেট স্ট্রিমটা এখানে কী হচ্ছে, এইখানে এসে অপেক্ষা এর মুডটা ডাইভার্ট হয়ে সোমালি এইদিকে যাচ্ছে, ইন্দোনেশিয়ার দিকে, এবং এইখানে মাডাগাস্কার আইল্যান্ডে গিয়ে হাই প্রেশারে এখানে মার্চ করে আবার এইদিকে এসে সাউথ ওয়েস্ট মনসুনকে ইনফ্লুয়েন্স করতেছে। এটাই হচ্ছে জেস্টিয়ান থিওরি, যেটা পি কোটেশ্বরম বলি না কেন বা ওয়াইটি এমটি ইনটিন বলি না কেন, যার থিওরিটা আমি এখানে টিবেটিয়ান প্লেট হিসেবে আলোচনা করেছি। মানে আমি বেসিক্যালি এখানে সব থিওরিগুলোকে মার্চ করে করে দিয়ে আলোচনার সুবিধার্থে এইভাবে আলোচনা করেছি। তো এগুলো মেকানিজম বা ফ্যাক্টরগুলো যেগুলো মৌসুমী বায়ুর সাপেক্ষে আমি আলোচনা করলাম। এরপর এরপর যে জিনিসটা নিয়ে আমি আলোচনা করবো সেটা হচ্ছে ব্রাঞ্চেস অফ মনসুন রেইনফল, অর্থাৎ মনসুনাল রেইনফল যেভাবে ভারতবর্ষে ডিস্ট্রিবিউটেড হয়। মনসুনাল রেইনফল মোটামুটি দুটো ভাগে, আমরা দুটো ব্রাঞ্চে ভাগ করবো। একটা হচ্ছে আরবিয়ান সি ব্রাঞ্চ, আরটা হচ্ছে বে অফ বেঙ্গল ব্রাঞ্চ। আমরা কম বেশি সবাই এটা নিয়ে জানি, তবুও আলোচনা করছি। আচ্ছা, মৌসুমী বায়ু ঢোকে এইভাবে, যখন ঢোকে এই পোর্শন থেকে, যখন ঢোকে এই কেরালার পোর্শন, যখন ঢোকে, প্রথম আমরা জানি 1 জুন এই জায়গাটা মনসুন অ্যারাইভ করে। অ্যারাইভ করার পর কী হবে, এইখানে আমরা জানি এই পোর্শন বরাবর আমাদের রয়েছে না ওয়েস্টার্ন ঘাট মাউন্টেন। তাহলে এবার ওয়েস্টার্ন ঘাট মাউন্টেন কিন্তু কোনো ব্রেক নেই, একদম পুরো চেইন মাউন্টেন রয়েছে। তো এইখানে যে আরবিয়ান সি ব্রাঞ্চ রয়েছে, এটা গিয়ে প্রথমে টক্কর খায় না ওয়েস্টার্ন ঘাট মাউন্টেনে। তো এখানে একটা ওয়েস্টার্ন ঘাট মাউন্টেন একটা কন্টিনিউয়াস মাউন্টেন থাকে, এখানে দ্যার ইজ নো ব্রেক, তাই এখানে এটা ভেদ করে যেতে পারে না। একই কারণে এবার এখানে ওয়েস্টার্ন ঘাট মাউন্টেন থাকে, এখানে কি আমরা জানি যে হিমালয়ের যে রোলটা ছিল, এখানে আরবিয়ান সি ব্রাঞ্চের ওয়েস্টার্ন ঘাটের একই রোল থাকবে, অর্থাৎ এখানে অরোগ্রাফিক রেইনফলের মতো এখানে রিলিফে বাধাপ্রাপ্ত হয়, এখানে ক্লাউড ফর্ম করবে, এবং এই ওয়েস্টার্ন ঘাটের কোস্টাল বরাবর, আমি কঙ্কন কোস্ট বলি না কিংবা মালাবার কোস্ট বরাবর প্রচুর টরেন্সিয়াল রেইনফল হবে। এবং এর যে লি সাইডটা রয়েছে, মানে লিওয়ার্ড সাইডটা, যেটাকে আমরা বলবো যে পর্বতের অনুবাদ ঢালটা, মানে এইখানে আমার ক্লাউড ফর্মেশন হয়ে এখানে প্রচুর রেইনফল হচ্ছে, বাট এর যে লিওয়ার্ড সাইডটা বা এই যে অনুবাদ অনুবাদ যে ঢালটা রয়েছে, সেখানে কিন্তু স্ক্যান্টি রেনফল হচ্ছে। ঠিক একই কারণে মুম্বাইতে যেখানে 193 বা 195 সেন্টিমিটার বৃষ্টিপাত হচ্ছে, আবার মুম্বাই থেকে মাত্র 60 কিলোমিটার দূরে খান্ডালাতে কিন্তু ঠিক একই কারণে লিভার সাইডে, মানে পর্বতের অপর ঢালে, অনুবাদ ঢালে থাকার কারণে খান্ডালা মাত্র 60 সেন্টিমিটার বৃষ্টিপাত হচ্ছে। তো এইখানে কিন্তু ওয়েস্টার্ন ঘাটে একটা বিশাল বড় কিন্তু একটা ভূমিকা রয়েছে। এরপর এখানে বাধাপ্রাপ্ত হয়ে কী করছে না, এই মোটামুটি 15 জুনের মধ্যে দিয়েই না এইখানে গুজরাটের কাথিয়াবার পেনিনসুলা দিয়ে কিন্তু এইভাবে আরবিয়ান সি থেকে কিন্তু আস্তে আস্তে কিন্তু ইন্ডিয়াতে ঢোকা শুরু করছে। আর অপর যে ব্রাঞ্চটা যেটা রয়েছে, যদিও আন্দামান নিকোবরে আগেই রেনফল হওয়া শুরু করে, প্রচুর বৃষ্টিপাত শুরু করে বে অফ বেঙ্গল ব্রাঞ্চের জন্য, অপর যে ব্রাঞ্চটা সেটা বে অফ বেঙ্গল ব্রাঞ্চটা, সেটা হচ্ছে বাংলাদেশের মধ্যে দিয়ে ঢুকে এইখানে পাটকাইবুম আর পূর্বাঞ্চল মানে হিল রয়েছে আমরা জানি, সেই পাটকাইবুম এবং পূর্বাঞ্চল হিলে এখানে গিয়ে ধাক্কাপ্রাপ্ত হয়, মানে অরোগ্রাফি রেনফলের মতো এখানে, এবং প্রচুর ক্লাউড ফর্মেশন হওয়ার পরে মানে কী হচ্ছে, কিন্তু টরেন্সিয়াল রেনফল ঘটে। এবং এইখানেই পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল আমরা জানি মৌসিন রান রয়েছে, যেখানে একদিনে আমার 103 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার রেকর্ড রয়েছে। এবং এখানে আমাদের রয়েছে চেরাপুঞ্জি, যেখানে বছরে গড়ে বৃষ্টিপাতের পরিমাণ অ্যাভারেজে গড়ে হচ্ছে 1102 সেন্টিমিটার। এবং এখন রিসেন্টলি শোনা যাচ্ছে যে চেরাপুঞ্জি থেকে নাকি মৌসিনরামে বেশি বৃষ্টিপাত হয়, সেটা 1221 সেন্টিমিটার সম্ভবত বেশি বৃষ্টিপাত হয়। কিন্তু এইখানে একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, এই চেরাপুঞ্জি বা মৌসিনরামে কিন্তু এত পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল থাকা সত্ত্বেও কিন্তু এখানে কিছু কিছু সময় বছরে কিন্তু ড্রট লাইক সিচুয়েশন হয়। এবং এর মজার কারণটা হচ্ছে যে এখানকার যে রকটা আছে সেটা কম্পারেটিভলি কিন্তু অনেকটা হার্ড রক, এবং এই হার্ড রক হওয়ার কারণে কিন্তু এখানে ওয়াটার রিটেনশন মানে ইনফিল্ট্রেশনের পরিমাণ কম হয়, বেশিরভাগটাই ফ্লোয়িং ওয়াটার হিসেবে অন্য কোথাও ড্রেনেজ সিস্টেমে চলে যায়, যার জন্য কিন্তু এখানে ড্রট লাইক সিচুয়েশন হয়। এবং এইখানে বাধাপ্রাপ্ত হয়ে আমরা জানি এখানে তাহলে আমার মনসুন এখানে বে অফ বেঙ্গল ব্রাঞ্চটা বাধাপ্রাপ্ত হয়ে আসাম ভ্যালি হয়ে নর্থ বেঙ্গল হয়ে কিন্তু এদিকে ধীরে ধীরে এগোয়। এবার তাহলে এইখানে একটা জিনিস খেয়াল করে দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের থেকে কিন্তু উত্তরবঙ্গে আগে বর্ষাকালে বৃষ্টিপাত ঢোকে। অনেক সময় পরীক্ষায় বা অনেক সময় ভাইভাতে এই ধরনের প্রশ্নগুলো ঢোকে যে কেন ওয়াই নর্থ বেঙ্গল ইজ ফেসিং, উত্তরবঙ্গে কেন প্রথম মৌসুমি বৃষ্টিপাত ঢোকে কম্পারেটিভলি দক্ষিণবঙ্গের থেকে কেন উত্তরবঙ্গে আগে বর্ষাকালে ঢোকে। তার কারণটা কিন্তু এই
যে বাংলাদেশ হয়ে এই পাটকাই বুম বা পূর্বাঞ্চল ইয়েতে বাধাপ্রাপ্ত হয়, আসাম ভ্যালি হয়ে কিন্তু নর্থ বেঙ্গলই প্রথম ঢুকতেছে, এরপরে এর ছোটো ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র ব্রাঞ্চ কিন্তু অল ওভার ইন্ডিয়াতে ঢোকা শুরু হচ্ছে, এবং এরকম করে আস্তে আস্তে টরেন্সিয়াল রেনফল হচ্ছে, দিল্লি পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে এর প্রায় যে ওয়াটার ভেপার বা ময়েশ্চার ছিল সেটা প্রায় শেষের দিকে চলে এসেছে। এবং এই রাজস্থানের পার্ট এদিক থেকেই বলি না কেন, আরবিয়ান সি বলি না কেন, বা বে অফ বেঙ্গল ব্রাঞ্চ বলি না কেন, এই রাজস্থান পর্যন্ত আস্তে আস্তে দুটো ব্রাঞ্চেরই মধ্যে কোনোটারই সাফিসিয়েন্ট আর ওয়াটার ভেপার বা ময়েশ্চার থাকে না, যার জন্য কিন্তু আমাদের রাজস্থানে কিন্তু ডেজার্ট লাইক কন্ডিশন হয়েছে, সেটা আমরা কম বেশি সবাই জানি। এবার এইখানেও কিন্তু এই তাহলে আমরা ড্রট লেক সিচুয়েশন কোথায় দেখছি না, রাজস্থানে দেখছি, কারণ বে অফ বেঙ্গল ব্রাঞ্চ আর আমাদের আরবিয়ান সি ব্রাঞ্চ দুটারই এইখানে পৌঁছতে পৌঁছতে তাদের তাদের মধ্যে যে ময়েশ্চার বা ওয়াটার ভেপার থাকে সেটা শেষ হয়ে যায়। আবার এই যে ওয়েস্টার্ন ঘাটের যে এই যে লিওয়ার্ড সাইডগুলোতে সেখানেও কিন্তু মাঝে মধ্যে যেমন গুজরাট, মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশের কিছু পার্টে কিন্তু মাঝে মধ্যে ড্রট লাইক সিচুয়েশন হয়, তার কারণ এটা অনুবাদ ঢালে বা লিওয়ার্ড সাইডে থাকার কারণে। এই দুটো ব্রাঞ্চে কিন্তু আমরা মৌসুমি বায়ুটাকে কিন্তু আলোচনা করতে পারি। আচ্ছা, এই গেল এইভাবে কিন্তু এটা মৌসুমি বায়ু সাউথ ইস্ট মনসুন অনসেট হচ্ছে। আবার যদি আমি রিট্রিটের কথা বলি, রিট্রিট কিন্তু আবার এই দিক থেকেই হওয়া শুরু হবে। এবার যখন রিট্রিট হচ্ছে, রিট্রিট হওয়ার সময় কি হচ্ছে না, রিট্রিট হওয়ার সময় যাওয়ার সময় তো এই জায়গাটাতে আমার প্রচুর রেনফল হয়েছে, আবার রিট্রিট হওয়ার সময় যখন সাউথ ইস্ট মনসুন রিট্রিট হচ্ছে এই জায়গাটা থেকে প্রচুর কি হচ্ছে না, ময়েশ্চার কন্টেন্ট পিক আপ করতেছে, পিক আপ করে না আবার এই জায়গায় যখন চলে যাচ্ছে তখন তামিলনাড়ুর এই পোর্শনটাতে কিন্তু মানে করমণ্ডল কোস্টে কিন্তু প্রচুর টরেন্সিয়াল এই জন্য রেনফল হচ্ছে, এই জন্য কিন্তু এখানে বছরে দুবার বর্ষাকাল হয়। আমরা এই জন্য কখনো কখনো শুনি যে আমরা শীতকালে যখন যেখানে ড্রট লাইক সিচুয়েশনে পড়তেছি তামিলনাড়ুতে, সেখানে বর্ষাকাল হচ্ছে। এটাই কিন্তু কারণ, এইটুকু পোর্শন ছাড়া কিন্তু এর মধ্যে জলীয় বাষ্প কন্টেন্ট করার কিন্তু আর কোনো উপায় নেই, কিন্তু এইখান থেকেই পিক আপ করছে, এখানে গিয়ে টরেন্সিয়াল রেনফল হচ্ছে। তো এটা গেল অনসেট গেল আর রিট্রিট গেল, দুটোই কিন্তু আমরা প্যারালালি কিন্তু আলোচনা করলাম। এর মাঝে যেটা হয় যে অনসেট মনসুন মনসুনাল অনসেট হওয়ার পাশাপাশি যেটা হয় আরেকটা যেটা বেসিক জিনিস আমাদের মধ্যে মাথার মধ্যে, সেটা হচ্ছে ব্রেক অফ মনসুন। ব্রেক অফ মনসুন কখন বলছে, যে 1 জুন যখন মনসুনটা ইন্ডিয়াতে ঢুকছে, 5 জুন যখন ঢুকছে, ঢুকতে ঢুকতে যখন 15 জুলাই পর্যন্ত ঢুকে যায়, তারপরে এই জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত মানে 1 সেপ্টেম্বর পর্যন্ত এই যে এই কিছুদিন কি হচ্ছে না, এর মধ্যে যে ওয়াটার ভেপার বা ময়েশ্চার কন্টেন্টটা কিন্তু কমে যায়, মানে অতটা পরিমাণ ওরা দাপটটা সেই পরিমাণ থাকে না। এবার দাপটটা না থাকার কারণে বৃষ্টিপাতের পরিমাণটা কমে যায়, অ্যামাউন্ট অফ রেইনফল স্ক্যান্টি হয়ে যায়, ডিক্রিজ হয়ে যায়, যার জন্য সেই পোর্শনটাকে, সেই সময়টুকু, সেই ডিউরেশনটুকু আমরা বলি যে ব্রেক অফ মনসুন। এবং এই ব্রেক অফ মনসুনের পর থেকে সেটা প্যারালালি আস্তে আস্তে মনসুনটা কিন্তু রিট্রিট করা শুরু করে। তো এই গেল আমার দুটো ব্রাঞ্চে আলোচনা করলাম। আর ফাইনালি একটা লাস্ট পার্ট যেটা আলোচনা করবো সেটাও একটু ইম্পর্টেন্ট। তো এর যে লাস্ট পার্টটা রয়েছে সেই লাস্ট পার্টটা হচ্ছে মনসুন মনসুন ইন্টারেস্ট মনসুন ইন্টারেস্ট এজেন্সি। অর্থাৎ এই মনসুনকে নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে যে রিসার্চ হচ্ছে বা ইন্টারেস্ট দেখাচ্ছে, তারই কতগুলো ফোরাম বা সংগঠিত অর্গানাইজড কিন্তু ফোরাম বা এজেন্সি গড়ে উঠেছে, সেগুলো নিয়েই মাঝে মধ্যে প্রশ্ন আসে, সেটা একটু আমরা আলোকপাত করব। প্রথম যে এজেন্সিটা গড়ে উঠেছে সেটা একটা জয়েন্ট অর্গানাইজড একটা এজেন্সি, সেটা হচ্ছে আইআইওই বা ইন্টারন্যাশনাল ইন্ডিয়া ওশেন এক্সপেডিশন 1962 টু 1965। অর্থাৎ 1962-তে প্রথম গড়ে উঠেছিল এবং সেটা 1965 পর্যন্ত কাজ করেছিল। কি নাম? আইআইওই বা ইন্টারন্যাশনাল ইন্ডিয়া ওশেন এক্সপেডিশন। এবং ইট ইজ এ জয়েন্টলি অর্গানাইজড কাদের সঙ্গে, ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্টিফিক ইউনিয়ন বা যেটা বলে আইসিএসইউ, এবং সায়েন্টিফিক কমিটি অন ওশিয়ান রিসার্চ এসসিওআর, ইউনেস্কো এবং ডাব্লিউএমও বা ওয়ার্ল্ড মেট্রোলজি অর্গানাইজেশন। এই চারটারই সংগঠিত অর্গানাইজড এজেন্সি হচ্ছে আইআইওই। নেক্সট যেটা গড়ে উঠেছিল মনসুনকে নিয়ে ইন্টারেস্ট একটা এজেন্সি, সেটা হচ্ছে ইসমেক্স, যেটাকে বলা হচ্ছে ইসমেক্স ইন্দো সোভিয়েত মনসুন এক্সপেরিমেন্ট, যেটা 1973-তে গড়ে উঠেছিল কার সঙ্গে, ইন্ডিয়া প্লাস ফর্মার ইউএসএসআর একটা জয়েন্টলি একটা অর্গানাইজড। নাম্বার 3 যেটা মনসুন 77, সেটাও ইন্দো সোভিয়েত মনসুন এক্সপেরিমেন্ট, সেটা 1977-এ গড়ে উঠেছিল ইন্ডিয়া এবং ইউএসএসআর এর মধ্যে। আর ফাইনালি লেটেস্ট যেটা, সেটা হচ্ছে মোনেক্স 1979-এ যেটা গড়ে উঠেছিল। মোনেক্স বলতে বোঝাচ্ছে মনসুন এক্সপেরিমেন্ট, যেটা 1979-এ সংঘটিত হয়। তাদের মধ্যে এটাও একটা জয়েন্টলি অর্গানাইজ, যেটা হচ্ছে গ্লোবাল অ্যাটমসফিয়ারিক রিসার্চ প্রোগ্রাম বা গার্প বলে, জিএআরপি, এবং ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্টিফিক ইউনিয়ন আইসিএসইউ, ডাব্লিউএমও ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন এবং ওয়ার্ল্ড ওয়েদার ওয়াচ বা ডাব্লিউডাব্লিউডাব্লিউ। এই কয়েকটারই সংগঠিত বা জয়েন্টলি ফোরাম হচ্ছে মোনেক্স 1979। তো এই গেল। সো দিস ইজ দ্য এন্টায়ার কনসেপ্ট অফ মনসুনাল রেইনফল বা বলি না কেন, বা মনসুন ইন ইন্ডিয়া। আই হোপ কি আপনাদের এই প্রেজেন্টেশনটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন, অন্যকে জানতে সাহায্য করুন। আপনার কাছে হয়তো এটা একটি ক্ষুদ্র প্রয়াস হতে পারে, কিন্তু আপনাদের এই ক্ষুদ্র প্রয়াসটা আমাদের কাছে অনেক
মাইনে রাখে। সো প্লিজ লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার। আর হ্যাঁ, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করুন। আপনাদের যদি অন্য কোনো বিষয়ে, অন্য কোনো টপিক নিয়ে আলোচনা দরকার থাকে তাহলে অবশ্যই কমেন্টে আমাদের সেই টপিকটা লিখে জানান। আমরা অবশ্যই আমাদের টিমের পক্ষ থেকে যৌথভাবে সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সো থ্যাংক ইউ ভেরি মাচ ধৈর্য সহকারে দেখার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।